তোমার সেই বন্ধু দড়ি টানাটানি খেলায় এসে হাত লাগিয়েছে, টানছে, কিন্তু সে ওপর দিকে বা নিচের দিকে দড়িকে টানছে, তাহলে তো কোনো লাভ নেই। দড়ির দিকে টানলে সুবিধা হবে। তো M2G M3G কোনো ত্বরণে কন্ট্রিবিউশন করবে না। তাহলে আমাদের যে নেট বল প্রয়োগ হচ্ছে এই পুরো বস্তু সংস্থার উপরে, সেটা হচ্ছে আমাদের M4G মাইনাস M1G, কিন্তু একই আছে। তার মানে M/L যেটা আছে সেটা ধ্রুবক আছে, কোথাও বেশি কম নেই। তাহলে x দূরত্বে, এখান থেকে x দূরত্বে আমাদের টান কি হবে, এখান থেকে x দূরত্বে আমাদের টান কি হবে। হ্যালো হ্যালো হ্যালো, সকল টপাস বাংলার যোদ্ধাদের টপাস বাংলায় স্বাগত জানাই। আমরা যে টপিকটি করছিলাম সেটা হচ্ছে নিউটনস ল। নিউটনস ল এর কোশ্চেন কিভাবে সলভ করতে হবে, নিউটনস ল এর কত টাইপসের হচ্ছে ফর্মুলা হতে পারে, কত টাইপস কিভাবে কিভাবে কোশ্চেন হতে পারে, সেই কনসেপ্ট গুলো তুলে, সেই টাইপস গুলো তুলে কিন্তু আমি সলভ করছি। এর আগে আমরা দুটো ভিডিও দিয়েছি, প্রথম ভিডিওতে, তারপরে সেকেন্ড ভিডিওতেও বলেছি কিছু ডিফারেন্ট টাইপস আছে, সেই টাইপস গুলো কিন্তু এক্সপ্লেন করছি। এখানে আমি কতগুলো নিয়েছি, আর এটাই হবে লাস্ট ভিডিও, যেটার পরে আমরা কিন্তু কোশ্চেন অ্যান্সার শুরু করব। তো তোমাদের এখান থেকে এই কোশ্চেন গুলো থেকে তুমি যে কনসেপ্ট শিখতে পারবে, সেই কনসেপ্ট গুলো কিন্তু তোমাদের কোশ্চেন সলভের হাতিয়ার হবে। আর সেই হাতিয়ারকে তোমাদেরকে শান দিতে হবে, মানে আমাদেরকে কোশ্চেন সলভ করার যে থিওরি আছে সেই থিওরি গুলো এখান থেকে আমাদেরকে শিখে নিতে হবে। তো দেরি না করে শুরু করা যাক, আর নয় ফিজিক্সে ভয়, এবার আমরা ফিজিক্সে করবো যাক। সো ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট ফরম্যাট যেটা আছে সেটা আমি আগেই বলে দিয়েছিলাম, বাট আমি বলছিলাম যে জেনারেল মেথড না সলভ করে আমরা কি করব, আমরা শর্ট ট্রিক ইউজ করে করব। সেই শর্ট ট্রিক এটাই বলা হয়েছিল। সেই শর্ট ট্রিকে আমি বলেছিলাম যে তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে দড়ি টানাটানি যে খেলা হয়, সেই দড়ি টানাটানি খেলায় আমরা দড়ির দিকের বলগুলোকে দেখব। ঠিক দড়ির দিকে যে বল প্রয়োগ হচ্ছে সেই বলগুলোই কি করবে, সবাইকে এদিক ওদিক নিয়ে যাবে। কোনো বল, কোনো বন্ধু, এই পাশে ধরো 5 জন, এই পাশে 5 জন, দুই পাশে কিন্তু টানা হচ্ছে। তোমার কোনো বন্ধু যদি দড়ির লম্বতে বল প্রয়োগ করে, সেই বন্ধুকে তোমার বাদ দিয়ে দেওয়া ভালো, কারণ ও তোমার কোনো হেল্প করছে না, ও দড়ির লম্বতে বল প্রয়োগ করছে, যেটাতে তোমার জেতার জন্য কিন্তু হেল্প হবে না। তার মানে এই দিকে যে দড়ি টানাটানি খেলায় এই দিকে যে ত্বরণ আসছে, এগোচ্ছে পিছাচ্ছে, সেটা নির্ভর করছে দড়ির দিকের যে বল আসছে সেই বলের ওপর। তো আমরা এটাই শিখলাম, দড়ির দিকের বল কি হবে, ত্বরণের জন্য রেসপন্সিবল হবে। ঠিক আছে, তো এখানে আমরা দড়ির দিকের বলগুলোকে দেখে নিই। এখানে হচ্ছে M2G আর এই M1G। সো M2G আর M1G কি করছে, অপোজ করছে, একে অপরকে অপোজ করছে, মানে বিরোধিতা করছে। তাহলে নেট প্রযুক্ত বল পুরো সিস্টেমের ওপর, এই সংস্থার ওপর M2G মাইনাস M1G বাই এই বল কি করছে, পুরো M1 আর M2 কেই টেনে নিয়ে যাচ্ছে। দড়ি টানাটানি খেলায় যে ত্বরণ হবে, সেই ত্বরণে যে ভরটা নেওয়া হবে, এই পাশে 5 জন, এই পাশে 5 জন, টোটাল 10 জনেরই কিন্তু ভর নেওয়া হবে। সো এখানে M1 প্লাস M2 হয়ে যাবে। সো এটাই আমাদের শর্ট ট্রিক, যেটা আমরা এখানেও ইউজ করব। এটা টান যেটা এসেছিল আমি বলেছিলাম 2M1 M2 বাই M1 প্লাস M2 ইন্টু জিএস ছিল, যেটা আমি বলে দিয়েছিলাম কিভাবে সলভ হবে। তারপরে বসিয়ে যদি তুমি চেক করো, বসিয়ে যদি ক্যালকুলেট করো, এটা কিন্তু আসবে। ঠিক, সো কপি কলের এই দুটো পার্ট কিন্তু তোমাকে জানতে হবে। তারপর আমি বলেছিলাম এই পুরো সিস্টেমকে আমি যদি লিফটে তুলে দিই, তাহলে এই ফর্মুলাতে কোনো চেঞ্জ আসবে না। এই ফর্মুলাতে জির জায়গায় শুধু কি হবে, জি প্লাস মাইনাস এল, লিফটের যে স্পিড আছে এই জির জায়গায় জি ড্যাশ হয়ে যাবে। সেই জি ড্যাশের ভ্যালু জি প্লাস মাইনাস এল। যদি লিফট ওপর দিকে ত্বরণ নিয়ে যায় প্লাস এল হয়ে যাবে, যদি লিফট নিচের দিকে ত্বরণ নেয় তাহলে কি হবে, আমাদের মাইনাস এল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি লিফটেরও শিখে গেলাম। ঠিক, তো তারপরে 2 নম্বরে আমরা করেছিলাম যে এই দিকে ত্বরণ যে হচ্ছে, ত্বরণ তো এদিকেই হবে। তো যেদিকের ত্বরণ সেদিকের বল, তো এই দিকে কি হবে, mg sin থিটা হয়, নত তলে এই দিকে mg sin থিটা হয়, আর এই লম্ব বরাবর mg cos থিটা। সো লম্ব প্রতিক্রিয়া বল n ইকুয়ালস টু mg cos থিটা হবে, আর এই দিকে নেট প্রযুক্ত বল যেটা হচ্ছে নত তল বরাবর, সেটা mg sin থিটা হচ্ছে। তো তাহলে আমি m দিয়ে ভাগ করে ফেললে যে ত্বরণটা আসবে সেটা হবে g sin থিটা। তো যে কোনো বস্তু রেখে দিই, ভারী বস্তু, হালকা বস্তু, তাদেরই প্রত্যেকের জি সাইন থিটা হবে, কারণ এখানে ভরের ওপর কিন্তু ত্বরণ নির্ভর করছে না। ঠিক আছে,
তারপরে আমি 3 নম্বরে চলে যাই। সো 3 নম্বরে কি হবে, 3 নম্বরে এটার এই পার্টকে আমাকে দুবার সলভ করতে হবে, মানে আমাকে ছবিটা এঁকে ফেলতে হবে যে দড়ির দিকের বল হচ্ছে m1g সাইন থিটা, মানে এটা প্লাস এটা, এই দুটোকে মিক্স করে এটা আসবে। এখান থেকে আমি শিখলাম নততল বরাবর mg সাইন থিটা হয়, তো m1g সাইন বিটা হয়ে যাবে, m1g সাইন বিটা, আর এই দিকে হচ্ছে m2g সাইন আলফা। এবার বলো যে লম্ব প্রতিক্রিয়া বল আছে সেগুলো তো দড়ির লম্বতে আছে, সেই দড়ি টানাটানি খেলাতে তাহলে একজন m2g সাইন আলফা দিয়ে টানছে আর একজন m1g সাইন আলফা দিয়ে টানছে, তাহলে দড়ির দিকে নেট প্রযুক্ত বল। কারোর যদি বুঝতে প্রবলেম হয় সে পুরো এই সিস্টেমটাকে এমন বানিয়ে নিতে পারে, এইখানে m1g সাইন বিটা আর এই পাশে হচ্ছে m2g সাইন আলফা। সো নেট পুরো সংস্থাতে আমার নেট প্রযুক্ত বল হচ্ছে, যদি আমি ধরে নিই ত্বরণ এই দিকে হচ্ছে, এই দিকে যদি ত্বরণ ধরে ক্যালকুলেট করি, যদি পজিটিভ আসি তাহলে কি হবে, তুমি যেটা ধরেছি সেটা ঠিক, যদি নেগেটিভ চলে আসে তাহলে তার মানে কি হচ্ছে এইদিকে ওপর দিকে আমি যেটা ধরেছি তার উল্টো দিকে ত্বরণ হয়েছে। তো ওটা নিয়ে তোমাদেরকে টেনশন নিতে হবে না, যে কোনো একদিকে তুমি কি করো নিয়ে নাও যে এই দিকেই বস্তু পড়ছে, পজিটিভ এলে ঠিকই আছে, নেগেটিভ এলে তার উল্টো দিকে বস্তু কিন্তু ত্বরণ নিয়ে যাচ্ছে। সো নেট প্রযুক্ত বল আমার হয়ে যাবে m1g সাইন বিটা মাইনাস m2g সাইন আলফা, এটাই নেট প্রযুক্ত বল। নেট প্রযুক্ত বল পুরো সংস্থাতে ভর কত আছে, পুরো সংস্থাতে স্যার ভর আছে m1 প্লাস m2, মানে এই যে নেট বল সেই বল কিন্তু m1 m2 দুজনকেই টানছে, তাহলে m1 m2, তাহলে ত্বরণ যেটা হবে আমার এটা হয়ে যাবে, ত্বরণ যেটা হবে আমার এটা হয়ে যাবে। ঠিক আছে, মজার বিষয় হচ্ছে এই তিনকে আমরা একের সঙ্গে কানেক্ট করতে পারি। কিভাবে কানেক্ট করতে পারি, আলফাকে তুমি 90 করো, বিটাকে 90 করো। আলফাকে 90 মানে এই বিন্দুটাকে আমি যদি এখানে নিয়ে চলে আসি, এই যে বিন্দুটা এখানে নিয়ে চলে আসি, দেখো এই বিটা 90 হয়ে যাবে, আর এই আলফাকে যদি আমি এখানে নিয়ে চলে আসি তাহলে এই দুটো বস্তু কিরকম হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে দুটো বস্তু। তার মানে এটাতে আমি আলফা বিটাকে যদি 90 করে দিই তাহলে এই একই ফর্মুলা আমি কিন্তু পাবো। দেখো এখানে 90 করে দিলে m1g সাইন আলফা m2g, m1g আর m2g বাই m1 প্লাস m2, দেখো এখানে আমি এটাকে ভারী ধরেছি তো এইদিকে নামছে, এখানে m2 কে ভারী ধরেছিলাম তো এইদিকে নামছে, তো একই ফর্মুলা কিন্তু এখান থেকে চলে এসছে। এই যে এটা আছে আলফা বিটা যদি আমি 90 করে দিই তাহলে এই কেসটা এই কেসের সমান হয়ে যাবে। ঠিক, বইতে দেখবে কোথাও আবার, আমি এই কোশ্চেনটাতে পড়ে যাচ্ছি, বইতে দেখবে কোথাও আবার এমন দেওয়া আছে, ঠিক লজিক বোঝো, কোথাও আবার এমন দেওয়া আছে এই দিকে m1 আর এই দিকে m2। সো আমাদের ব্রহ্মাস্ত্র এটাই যে স্যার যেদিকে দড়ি আছে সেই দড়ির দিকের বলগুলোকে আমাকে দেখতে হবে। সো দড়ির দিকের বল তো এখানে হয়ে যাচ্ছে mg সাইন, এখানে যদি থিটা না হয় থিটা, আর এইখানে দড়ির দিকে এটা হলো, এর দড়ির দিকে বল কি হবে m2g দড়ির দিকের বল, তাহলে দড়ির দিকে নেট প্রযুক্ত বল, বস্তু যদি এই দিকে নামে তাহলে m2g মাইনাস m1g সাইন আলফা হয়ে যাবে নেট প্রযুক্ত বল। যদি ত্বরণ এদিকে হয় এর ত্বরণ যা হবে এরও ত্বরণ তাই হবে, তাহলে নেট প্রযুক্ত বল যেটা লাগছে সেটা m2g, এফ নেট যেটা লাগবে সেটা হচ্ছে m2g মাইনাস m1g সাইন থিটা, নেট প্রযুক্ত বল। এই বল কি করছে m1 প্লাস m2 দুটোকেই টানছে, সো আমার যে ত্বরণ হবে সেটা এফ নেট বাই m2g মাইনাস m1g সাইন m1g সাইন থিটা বাই m1 প্লাস m2 হয়ে যাবে। তো দেখো একই লজিক দিয়ে কিন্তু আমি কোশ্চেন সলভ করছি, একই লজিক, এফ নেট ইকুয়ালস টু এম এ, দড়ি থাকলে দড়ির দিকের এফ নেট ইকুয়ালস টু ডিভাইড বাই কি হবে ভাগ করে পুরো ভরটা। ঠিক, সো এই কেসটা আবার এর সঙ্গে আমি রিলেট করতে পারি যে স্যার আপনি এক কাজ করুন, আলফাকে 90 করে দিন আর বিটাকে থিটা করে দিন। সো আলফাকে যদি 90 করে দিই তাহলে m2g আসছে, ঠিক, আর আমি এইদিকে ত্বরণ নিয়েছিলাম, এদিকে এখানে এইদিকে নিয়েছি, তো বললাম যে ত্বরণ তুমি নিজের ইচ্ছে মতোই নাও, যদি নেগেটিভ চলে আসে
তাহলে ভাববে আমি যেদিকে নিয়েছি তার উল্টো দিকে হবে। ঠিক আছে, তো এরকম নয় যে স্যার এই দিকে নিয়েছি তো আমি এদিকেই নিতে হবে, তুমি চাইলে এদিকে নিতে পারো। আমি এখন জানি না যে এই m1g সাইন থিটাটা বেশি নাকি m2g বেশি। যদি এটা বেশি হয়ে যায় তাহলে ওদিকে যাবে, যদি এটা বেশি হয় এদিকে হবে। তো তুমি ক্যালকুলেশন করার পর পজিটিভ হলে যেটা ধরেছো সেটা সেই দিকেই হবে, আর যদি নেগেটিভ চলে আসে তুমি যেটা ধরেছো তার উল্টো দিকে হবে। ঠিক, সো এই পার্টটা আমরা সবাই কিন্তু বুঝতে পারলাম। সো পুরো এই সব সেটআপ গুলো যেগুলো আছে, এই যে সেটআপটা আছে ত্বরণ জি সাইন থিটা হচ্ছে, এটাকে নিয়ে আবার যদি লিফটের ওপরে চলে যায়, লিফট যদি চলে তাহলে জির জায়গায় জি ড্যাশ বসবে, সেটা প্লাস মাইনাস এল হবে। সো প্লাস মাইনাস এল যদি লেফট ওপর দিকে যায় এই জির জায়গায় জি প্লাস লিফটের ত্বরণ, আর যদি নিচের দিকে যায় এ কি হয়ে যাবে জি মাইনাস এল। সেম এখানে এন ইকুয়ালস টু এম জি কস থিটা হচ্ছে, তো আবার জি যেখানে যেখানে জি থাকবে সেখানে সেখানে জি চেঞ্জ হয়ে যাবে। দ্যাট ইজ দি লজিক। ওকে, চলো 4 নম্বর, 4 নম্বর। তো 4 নম্বরেও একই স্যার, আপনি বলেছেন যেদিকের দড়ির দিকের বল দড়ির দিকে ত্বরণ দেবে। সো এখানে আমার তাহলে আমি তো এটা m4g হবে, আর স্যার এইটা m1g হবে, আর এই দিকে m2g, আর এই দিকে m3g। এবার বলো যে কোন কোন বলগুলো ত্বরণের জন্য রেসপন্সিবল, কোন কোন বলগুলো ত্বরণের জন্য রেসপন্সিবল। আমি যদি ধরে নিই যে এই দিকে ত্বরণ হচ্ছে, তো প্রত্যেকটা বস্তুর ত্বরণ কিন্তু সমান হবে, প্রত্যেকটা বস্তুর সমান হবে, কারণ একই দড়িতে লাগানো আছে আর দড়ি কি হচ্ছে প্রসারণ হচ্ছে না। তাহলে এদিকে যদি যায় নেট প্রযুক্ত বল এফ মানে দড়ির দিকে কি, সো m4g লাগছে, আর m1g একে বিরোধিতা করছে m1g, কিন্তু m2g আর m3g আমি বললাম তোমার সেই বন্ধু দড়ি টানাটানি খেলায় এসে হাত লাগিয়েছে, টানছে, কিন্তু সে ওপর দিকে বা নিচের দিকে দড়িকে টানছে, তাহলে তো কোনো লাভ নেই, দড়ির দিকে টানলে সুবিধে হবে। সো m2g m3g কোনো ত্বরণে কন্ট্রিবিউশন করবে না। তাহলে আমাদের যে নেট বল প্রয়োগ হচ্ছে এই পুরো বস্তু সংস্থার উপরে, সেটা হচ্ছে আমাদের m4g মাইনাস m1g, কিন্তু এটাই তো সকল বস্তুকে টেনে নিয়ে যাচ্ছে। সো m2 প্লাস m3 প্লাস m4, ঠিক আছে, এটাই আমার কি হয়ে যাবে ত্বরণ হয়ে যাবে। সো এখান থেকে ত্বরণের ভ্যালু বের করব। তারপরে টান যদি এখানে টান যদি চাই তাহলে ছোট্ট করে আমি এখানে ছবি এঁকে নেব, যে ছবি যদি আঁকি দেখো এইদিকে m4 আসবে, m4g ওপর দিকে টান, আর ত্বরণ আমি অলরেডি পেয়ে গেছি। তো তাহলে কি হবে যে m4g মাইনাস টি ইকুয়ালস টু m4 এ, সো টি হয়ে যাবে m4g মাইনাস এ। মানে নিচের দিকে গেলে তুমি টান, তুমি এটাই ভাবো যে যদি রেস্টে থাকতো, যদি রেস্টে স্থির থাকতো টি ইকুয়ালস টু m4g হয়, যদি রেস্টে থাকে টি ইকুয়ালস টু m4g হয়, যদি নিচের দিকে যায় জি মাইনাস এ হয়ে যাবে। রেস্টে থাকলে টি ইকুয়ালস টু m4g হতো, এখন নিচের দিকে যাচ্ছে তো জি তে জি মাইনাস এ হয়ে যাবে, ওটাই বেরিয়েছে। যদি ওপর দিকে যেত তাহলে তুমি যদি এখানে টান জিজ্ঞেস করে, এখানে এই যে T2 যদি জিজ্ঞেস করে, আমি T1 লিখেছি, এটা T1, এই বস্তু নিচের দিকে যাচ্ছে তো জি মাইনাস এ হয়ে গেছে, আর এটাই হবে পুরো যে সংস্থা যে ত্বরণ নিয়ে যাচ্ছে। আমি যদি T2 জিজ্ঞেস করে তো T2 তো ওপর দিকে, মানে m1g ওপর দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে ওপর দিকে গেলে টি ডাইরেক্টলি যদি রেস্টে থাকতো m1g হতো, বাট ওপর দিকে আরেকটা অন্য ত্বরণ আছে m1g প্লাস এ হয়ে যাবে। এটা করতে পারো, শর্ট হিসেবে করতে পারো, নাহলে এভাবে করে ছবি এঁকে সলভ করতে পারো, এভাবে ডাইরেক্ট লিখতে পারো, নাহলে ছবি এঁকে সলভ করতে পারো। ঠিক আছে, বোঝা গেল? সো আবার 4টে পার্ট দেখছি আমরা, এরকম 4টে, যেটা আগেরটাতে বাকি ছিল এটা, আর এইভাবে আছে। সো প্রথমটা দেখো, এখানে একটা দড়ি দিয়েছে, সেই দড়ির কিন্তু ভর দিয়েছে, ঠিক আছে, একটা দড়ি দিয়েছে, সেই দড়ির ভর আছে, আর সেই ভর কিন্তু সুষম। সুষম মানে কি? সুষম মানে হচ্ছে যে প্রত্যেক একক যে দৈর্ঘ্য আছে সেই একক দৈর্ঘ্যতে ভর কিন্তু একই আছে, তার মানে m/l যেটা আছে সেটা ধ্রুবক আছে, কোথাও বেশি কম নেই। তাহলে x দূরত্বে, এখান থেকে x দূরত্বে আমাদের টান কি হবে, এখান থেকে x দূরত্বে আমাদের টান কি হবে। সো এই কোশ্চেনকে আমরা কি করতে পারি, দেখো এইখানে টান জিজ্ঞেস করেছে,
তো আমি এইটাকে কোনো m1 লিখছি, ছোট m1, আর এটা বড় m, আর এটাকে আমি m2 নিচ্ছি, মানে এই ভরটা m1, এই ভরটা m2। ঠিক, সো আমি এমন করতে পারি না, m2 আছে আর তাকে একটা দড়ি দিয়ে লাগানো আছে, m1 কে কানেক্ট করা আছে। ঠিক, সো m1 m2 এইভাবে কানেক্ট, আর এই পাশে f লাগানো আছে। ও হো হো, এটা তো আমরা করেছি আগে। এফ 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 বল প্রয়োগ হয়েছে, এফ বল প্রয়োগ হয়েছে, আর এখানে টান জিজ্ঞেস করছে। আর m1 m2 আমি যদি বের করে নিই তাহলে আমি সহজে টান বের করতে পারবো। তো m1 m2 ধরেই নিলাম জানা আছে। তো এখান থেকে লাফিয়ে আমাকে এইখানে গিয়ে কি করতে হবে, যে দেখতে হবে যে এখানে টান কি। সো পুরোনোটা ভুলে যাব, নতুনটা ধরবো। সো নতুন হচ্ছে m2, তাহলে আমাদের f বাই টোটাল ভর যেটা আছে সেটা তো থাকবে m1 প্লাস m2, এই জায়গায় কি হবে, নতুন মানুষ আসবে। ঠিক, সো ত্বরণ টান যেটা হবে সেটা হচ্ছে আমাদের এটা। সো এই জায়গায় কে আসবে, এই জায়গায় এক্স ম্যান কে বাদ দাও, এক্স যেটা আছে মানে যেটা পুরনো সেটা বাদ দিলাম, নতুন যে আছে সেটা হচ্ছে m2। সো m2f বাই m1 প্লাস m2। এবার কথা হচ্ছে m1 m2 বের করতে হবে। সো m1 কি করে বের করব, যে মাস পার একক ভরের দৈর্ঘ্য আছে m বাই l, যদি এল এ এম হয় তাহলে একে কি হবে m বাই l, তাহলে এক্স এ কি হবে m বাই l ইন্টু এক্স, এটা আমার m1 হয়ে যাবে। তাহলে m2 কত হবে, এইটা তাহলে l মাইনাস এক্স হবে, এই যে দূরত্বটা l মাইনাস এক্স, তাহলে m2 হয়ে যাবে m বাই l মাইনাস এক্স। সো m1 m2 স্যার পেয়ে গেলাম, এবার বসিয়ে দিই এখানে। সো m2 হয়ে যাবে m বাই l মাইনাস এক্স, m বাই l মাইনাস এক্স, আর m1 প্লাস m2 তো টোটাল ভরটাই আসবে, সো টোটাল m আসবে। সো এখান থেকে, আর এখানে আমার f কানেক্ট আছে, সো m কেটে যাবে, আসবে lটা ভাগ হয়ে যাবে l বাই l, 1 মাইনাস এক্স বাই l ইন্টু f। সো টান যেটা হবে সেটা এটা হবে। ঠিক, এবার তুমি ভেবে দেখো, একদম এই এন্ডে যদি টান কেউ জিজ্ঞেস করে তাহলে তো 0 হবে, এই এন্ডে যে টান আছে সেটা কি হবে, 0 হবে। সো এক্স কে আমি যদি 0 করে দিই, সরি, এই এন্ডে যদি টান দেখা যায় তাহলে শুধু এই এফটাই লাগছে, 0 নয়, এই এফটাই লাগছে, এইখানে টান 0 হবে, এইখানে টান 0 হবে, কেউ পেছন দিক থেকে একে টানছে না। ঠিক আছে, সো এইখানে টান তো এফ হবে। সো এক্স ইকুয়ালস টু আমি যদি এল বসিয়ে দিই, এক্স ইকুয়ালস টু আমি যদি 0 বসিয়ে দিই, 0তে টান কত, তাহলে আমি কি করব, এখানে 0 বসিয়ে দিলে টি ইকুয়ালস টু এফ পাবো। কেউ বলবে হাফ দূরে l বাই 2 তে টান কত, সো l বাই 2 তে l বাই 2 বসিয়ে দিলে f বাই 2 হয়ে যাবে, l বাই 2 বসালে f বাই 2। কেউ বলে একদম শেষে টান কত, তাহলে x ইকুয়ালস টু 0 হয়ে যাবে, একদম শেষে কোনো একটা, এটা a পয়েন্ট, এটা ধরে নাও b পয়েন্ট। সো টিবি যদি কেউ চায়, টিবি যদি চায়, x কি হয়ে যাবে, এক্স এল হবে, এল দূরত্বে, তাহলে টিবি হয়ে যাবে 1 মাইনাস 1, মানে টিবি 0 হয়ে যাবে, টিবি 0। কেউ যদি এ তে চায়, এক্স 0 হয়ে যাবে, টি এ যেটা হয়ে যাবে এফ হয়ে যাবে ডাইরেক্ট। সো এইভাবে এক্স এর সাথে কি হয়ে যাবে, আমার টানের একটা সমীকরণ চলে আসবে। ঠিক, এক্স এর অপেক্ষক হিসেবে। সো টি ইকুয়ালস টু 1 মাইনাস এক্স বাই এল ইন্টু এফ, তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, সেকেন্ডটা একটা কপি কল আছে, সেই কপি কল আবার কি করছে, উপর দিকে যাচ্ছে। ঠিক, আর A1 A2 বাইরে থেকে যে মানুষটি দাঁড়িয়ে দেখছে, গ্রাউন্ড ফ্রেম থেকে নির্দেশ তন্ত্র, একদম কোনো গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে একজন মানুষ, সে দেখছে যে M1 কি হচ্ছে উপর দিকে আর M2 উপর দিকে যাচ্ছে। তুমি একটা পুলি সিস্টেম নিলে, সেটা নিয়ে লিফটে উঠে গেলে, লিফটটাই উপর দিকে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি দেখবে যে M1 উপর দিকে যাচ্ছে, M2 উপর দিকে যাচ্ছে, গ্রাউন্ডের রেসপেক্টে, ভূমির সাপেক্ষে। কিন্তু তুমি নিজেই যদি পুলির ওপরে বসে যাও, তখন দেখবে যে একটা ওপরে উঠছে আর একটা নিচে নামছে, কারণ সেটা হতেই হবে পুলির সাপেক্ষে। আমি যদি এইখানে পিঁপড়ে হয়ে বসে যাই, দিয়ে আমি M1 M2 কে দেখছি, তাহলে আমি দেখব M1 উপর দিকে এলে M2 নিচের দিকে যাবে। ঠিক, তো তাহলে এই A1 A2 আর AP তিনটেই হচ্ছে গ্রাউন্ড ফ্রেম থেকে, পুলির সাপেক্ষে নয়। এই যে গ্রাউন্ডে যে দাঁড়িয়ে আছে, এই মানুষটি যে দাঁড়িয়ে আছে, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, এ দাঁড়িয়ে আছে, সো এর সাপেক্ষে কি হয়েছে, আমি তিনটের ত্বরণ নিয়েছি, A1 A2 AP এর সাপেক্ষে।
ঠিক গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে আমরা সমীকরণ কিভাবে বের করব দেখে নাও। যদি আমি বির সাপেক্ষে দেখি, বির সাপেক্ষে আমি পুলির ওপরে বসে বি কে আমি দুটোকে দেখছি, তো আমি এটাই দেখব দুজনের ত্বরণ কিন্তু একই হবে। আমি যদি পুলিতে বসে যাই, পুলি রেস্ট হয়ে গেল, আমার সাপেক্ষে পুলি যে কপিকল যেটা আছে সে স্থির হয়ে গেল, তো আমি দেখতে পাবো M1 আর M2 কি হচ্ছে, শুধু ওপর নিচে হচ্ছে, M1 M2 ওপর নিচে হচ্ছে। তো আমি এটাই দেখব, এটা যদি ওপর দিকে ত্বরণ M1 এর পুলির সাপেক্ষে, ত্বরণ M1 এর পুলির সাপেক্ষে, ত্বরণ M2 পুলির সাপেক্ষে, ঠিক। সো ত্বরণ M1 আমি যদি ওপর দিকে ধরি, তাহলে M2 পুলির সাপেক্ষে নিচের দিকে নামবে, ঠিক আছে। আমি যদি একটাকে ওপর দিকে আসতে দেখি আর একটা নিচের দিকে যেতে দেখব, তাহলে তো আমি এটাকে মাইনাস লিখব, কারণ একে আমি ধরছি ওপর দিকে উঠছে, আর এই যে M2 আছে সে নিচের দিকে নামছে। কার সাপেক্ষে? পুলির সাপেক্ষে। গ্রাউন্ডের সাপেক্ষে কিন্তু দুটোই ওপরে উঠছে, ঠিক। তো আমি A1P, এবার দেখো আমরা আপেক্ষিক গতিবেগ পড়েছি, AAB যদি হয় AA মাইনাস AB, তো এখানে আমার ত্বরণ হবে AM1 মাইনাস AP, আর এখানে মাইনাস AM2 মাইনাস AP, ঠিক। তো এখান থেকে যদি সলভ করা হয়, দেখো পজিটিভ পজিটিভ, AM1 প্লাস AM2 ইকুয়ালস টু 2AP, এটা যেন মনে থাকে। AM1 যেটা হচ্ছে আমার ত্বরণ 1 প্লাস ত্বরণ 2। এবার দেখো এগুলো হচ্ছে গ্রাউন্ড থেকে, এগুলো হচ্ছে ভূমি থেকে, ভূমির সাপেক্ষে, এই পুলিও ভূমির সাপেক্ষে, তাহলে ভূমির সাপেক্ষে M1 এর বেগ ত্বরণ হচ্ছে A1 আর M2 এর ত্বরণ হচ্ছে A2। সো এই দুটো, আর এখান থেকে 2। সো দিস ইজ দি AP। সো মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। তো যখনই এরকম কোশ্চেন আসবে পুলি ওপর দিকে আসছে, আমি নিজে থেকে কি করেছি, দুটোকে ওপর দিকে ধরেছি, ওপর দিকে যাচ্ছে, আর এপিও ওপর দিকে যাচ্ছে। সো অবভিয়াসলি এপি যদি ওপর দিকে যায়, এই দুটো কিন্তু ওপর দিকে যাবে, বাট পুলির সাপেক্ষে ওপর নিচে হতে পারে, বা গ্রাউন্ডের সাপেক্ষে কি হবে, দুটো ওপর দিকে যাবে, ঠিক। যদি লিফটে রেখে দিই, লিফট ওপর দিকে গেলে দুটোই ওপর দিকে যাবে। সো তাতে কি হয়েছে, A1 প্লাস A2 বাই 2 ইকুয়ালস টু এটা। এবার কথা হচ্ছে এগুলোকে আমাকে সাইনের সাথে নিতে হবে। আমি উপর দিকে সবগুলো পজিটিভ নেই করেছিলাম, কখনো যদি এরকম কোশ্চেন দেয়, ধরে নাও এইটা এরকম আছে, এটা হয়ে গেছে, কখনো যদি এরকম দেয় যে ত্বরণ কি হবে, পুলি যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, আর এই যে A1 আছে সে যাচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারে নিচের দিকে, তাহলে বলবে যে M2 আছে সে কততে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে, তার ত্বরণ কোন দিকে হবে। সো আমি ধরেই নিলাম যে ওপর দিকে হচ্ছে, আমি ধরছি ওপর দিকে হচ্ছে, তাহলে আমি তো জানি এটা A1, এটা A2, আর এটা হচ্ছে AP। তো আমি কিভাবে বসাবো, AP ইকুয়ালস টু A1 প্লাস A2 বাই 2, বাট সাইনের সাথে AP ওপর দিকে যাচ্ছে প্লাস 2, A1 নিচের দিকে যাচ্ছে মাইনাস 1, আর A2 ওপর দিকে, তো প্লাস A2 লিখবো, প্লাস A লিখবো বাই 2, তাহলে হয়ে যাচ্ছে 4 মাইনাস 1 প্লাস A। সো A ইকুয়ালস টু কি হয়ে যাবে, 5 হয়ে যাবে। যেহেতু প্লাস চলে এসছে, মানে যেদিকে নিয়েছি সেদিকে সঠিক নিয়েছি। যদি আমি একে উল্টো দিকে নিতাম, তাহলে এখানে মাইনাস বসাতাম, অটোমেটিক মাইনাস চলে আসতো। তো তুমি বুঝবে এই দিকে মাইনাস মানে উপর দিকে 5 হয়ে যাবে। ওকে, সো এইসব কোশ্চেনে প্লাস মাইনাস নিয়ে এ করবে না, যে শুধু এটাই এ নিচের দিকে নামছে মানে নেগেটিভ, পরে এই এটার সম্পর্কে আমি জানি না উপরে উঠবে না নিচে নামবে, তো আমি একটা ধরে নিয়েছি, সেটা যদি প্লাস চলে আসে তাহলে আমি যেটা ধরেছি সেটা পজিটিভ হবে, আর সেটা যদি নেগেটিভ চলে আসে আমি যেটা ধরেছি তার উল্টো দিকে হবে। তো এইভাবে করে আমাকে সলভ করতে হবে। তো চলে এসো 3 আর 4-এ। 3-তে কি আছে, একটা বস্তু আছে, দুটো বস্তু আছে, এভাবে দড়ি দিয়ে বাঁধা আছে, ঠিক আছে। তো দড়ি দিয়ে বাঁধা আছে, আমি এটাকে উপর দিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছি, তাহলে টান T1 কত হবে, T2 কত হবে। যদি এটা স্থির থাকতো, লেটস সে স্থির আছে, যদি এ শূন্য হতো, এ যদি শূন্য হতো, তাহলে তুমি দেখতে পাচ্ছ T2 ইকুয়ালস টু নিচের দিকে M2 লাগছে, যদি শূন্য হতো T2 ইকুয়ালস টু M2G হতো, আর T1 কি দেখবে যে আমার নিচে M1 প্লাস M2 দুটোই আছে, তাহলে M1 প্লাস M2 ইন্টু G, ঠিক।
এবার তুমি কি করবে, জেনারেল মেথডে সলভ করবে একে লিখে। যখন ত্বরণ থাকবে কিছু, এটা ত্বরণ শূন্য হলে এভাবে সলভ হতো, কিন্তু যখন ত্বরণ থাকবে কিছু একটা এ থাকবে, তখন যদি সেই ত্বরণ উপর দিকে হয়, T2 হয়ে যাবে M2 G প্লাস এ, আর T1 হয়ে যাবে M1 প্লাস M2 ইন্টু G প্লাস এ। যদি নিচের দিকে নামতো তাহলে এই ত্বরণটাই কি হতো, নিচের দিকে। একে আমি এ নট কিছু লিখছি, এ নট, যেটা আমি ত্বরণ নিয়ে, যে ত্বরণ নিয়ে উপর দিকে নিয়ে যাচ্ছি। তো যখনই কি হবে, কোনো ত্বরণ থাকবে, সেই ত্বরণের উপর দিকে উঠছে, তাহলে কি হয়েছে, যদি উপর দিকে উঠে জির জায়গায় জি ড্যাশ হয়ে যাবে, সেই জি ড্যাশ জি প্লাস এ নট যদি উপর দিকে যায়। যদি নিচের দিকে নামতো তাহলে কিন্তু জি মাইনাস এ নট হতো, যদি নিচের দিকে নামতো তাহলে জি মাইনাস এ নট। তো খেয়াল রাখবে এটা। ঠিক 4 নম্বরে চলে আসি। 4 নম্বরে কি হচ্ছে দেখো, দুটো কেস দেওয়া আছে, দুটো ছবি, ফিগার এ অ্যান্ড ফিগার বি। সো এ বি তে দেখো, এখানে ভি মিটার পার সেকেন্ডে একটা বাঁদর ওপর দিকে উঠছে, ঠিক আছে, আর একটা বাঁদর কি হচ্ছে, এ ত্বরণ নিয়ে ওপর দিকে উঠছে। ঠিক, আমাকে বলবে দুটো ক্ষেত্রে টান কি হবে, দুটো ক্ষেত্রে টান। সো যখন এইখানে প্রথমে ভি নিয়ে উঠছে, আমাকে তো আগে ছবি আঁকতে হবে যে কেন উঠছে একটা বাঁদর উপর দিকে। ধরে নাও এই যে বাঁদর আছে, এই বাঁদরের নিচের দিকে ওজন লাগছে ওর, ওপর দিকে আমরা যখন দড়ি দিয়ে ওপর দিকে ওঠার চেষ্টা করি, তুমি ভেবে দেখো তুমি বাঁদর, ঠিক আছে, তুমি ওপর দিকে ওঠার চেষ্টা করছো, ঠিক আছে, ওপর দিকে ওঠার জন্য তুমি কি করবে, দড়িকে টানবে ওপর দিকে, এভাবে করে টানবে। তো দড়িকে তুমি নিচের দিকে টানছো, দড়ি তোমাকে ওপর দিকে টানার চেষ্টা করবে, তার মানে তোমার উপরে যে টানটা লাগছে সেই টানটা ওপর দিকে লাগবে। এবার কথা হচ্ছে, এই টান যদি এমজির থেকে বেশি হয় তাহলে তুমি ওপর দিকে ত্বরণ নিয়ে উঠতে পারবে। ঠিক, সো তাহলে ওপর দিকে ত্বরণ যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো টি ইকুয়ালস টু এম জি ইকুয়ালস টু এম এ। সো টান হয়ে যাবে এম জি প্লাস এ, এটাই টান হয়ে যাবে যদি এ ত্বরণ নিয়ে ওঠে। ঠিক, সো এ ত্বরণ নিয়ে উঠলে এটা, যদি ত্বরণ না থাকে তাহলে এ ইকুয়ালস টু 0 হবে, টান হয়ে যাবে ডিরেক্টলি এমজি। এবার ত্বরণ না থাকা মানে রেস্ট নয়, ত্বরণ না থাকা মানে ভি ধ্রুবকও হতে পারে, তার মানে এই যে ভি সমবেগে উঠছে, এখানে ত্বরণ শূন্য, তাহলে এখানে ত্বরণ আছে, এখানে ত্বরণ কিন্তু শূন্য। ঠিক আছে, তো এই হচ্ছে কোশ্চেন। তো এখানে টান যেটা হবে, এই টানটা হয়ে যাবে এমজি, আর এখানে টান হয়ে যাবে এম জি প্লাস এ, এটাই হচ্ছে তফাৎ। এবার কোশ্চেনে কি করে দেখো, এইখানে আমি ভি আর এ লিখেছি বলে তুমি বুঝতে পেরেছো, বাট তুমি ভেবে দেখো এরকম একটা বাঁদরকে দিয়ে এখানে একটা দিয়ে দেবে যে এ ওপর দিকে 2 মিটার পার সেকেন্ডে উঠছে। ঠিক, তো তুমি খেয়াল করবে না যে এখানে মিটার পার সেকেন্ডটা বেগ, এটা ত্বরণ নয়, এটা বেগ, আর ভর ধরে নাও 5 কেজি দেওয়া আছে বেগ, আর এখানে হালকা করে এখানে আরেকটা ছবি আঁকা থাকবে, সেই ছবিতে লেখা থাকবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তুমি বুঝতেই পারবে না যে কি হচ্ছে, কারণ তুমি এই যে এ মিটার পার সেকেন্ড আর মিটার পার সেকেন্ড স্কোয়ারকে তুমি ঠিক করে দেখোনি। তো তোমাকে আগে চেক করতে হবে এখানে মিটার দেওয়া, মিটার পার সেকেন্ড না মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ত্বরণ দিয়েছে নাকি ভি দিয়েছে। যদি ভি দেয় তাহলে ত্বরণ শূন্য এখানে, আর যদি ত্বরণ লিখে রাখে তাহলে কিন্তু ত্বরণ হবে। ঠিক আছে, তো সমবেগে যদি যায় 2 মিটার পার সেকেন্ড, তাহলে টি ইকুয়ালস টু 5g হয়ে যাবে। ঠিক, সমত্বরণে যদি যায় তাহলে 5g প্লাস এ, মানে হয়ে যাবে 5g প্লাস 2। আর এখানে 5g হয়ে যাবে। ওকে, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি দেখবে তোমার বইতে এভাবে দেওয়া আছে। ঠিক, আর একটা টাইপের কি কোশ্চেন দেয় যে দড়ির সর্বোচ্চ হচ্ছে ক্ষমতা যেটা আছে সেটা 3,300 নিউটন, লেটস সে 300 নিউটন দড়ি সর্বোচ্চ কি করতে পারে, ভার সইতে পারে।
মানে অসহভার হচ্ছে 300 নিউটন, মানে ওর বেশি হলে দড়ি ছিঁড়ে যাবে। তাহলে একটা বাঁদর কত ত্বরণ নিয়ে উপরে যেতে পারবে, একটা বাঁদর কত ত্বরণ নিয়ে উপরে যেতে পারবে যদি দড়ির অসহভার যেটা আছে সেটা 300 নিউটন হবে। তো তাহলে কি হবে, এটাই হচ্ছে টান ম্যাক্সিমাম টান। সো টান ইকুয়ালস টু আমরা জানি এম জি প্লাস এ, ত্বরণ নিয়ে যদি যাই জি প্লাস এ। সো এখান থেকে যদি আমার টি মানে হয়ে যাবে টি বাই এম মাইনাস জি হয়ে যাবে আমার ত্বরণ, এম ভাগ করে দিয়েছি, এটা বুঝতে পেরেছে? তো এরকম টাইপসের কোশ্চেন কিন্তু খুবই ফেভারেবল কোশ্চেন তোমাদের এমসিকিউ এর জন্য। ঠিক আছে, চলে এলাম আমরা ভরবেগের সংরক্ষণের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, সো ভরবেগের সংরক্ষণ, তো ভরবেগ আমরা সেকেন্ড লতে পড়েছিলাম। সেকেন্ড লতে এটাই বলা হয়েছিল যে যদি কোনো বস্তুর ভরবেগ পরিবর্তন হয়, সেই ভরবেগ কত তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে সেটাই কিন্তু প্রযুক্ত বল হবে। যদি ভরবেগ খুব বেশি খুব তাড়াতাড়ি পরিবর্তন হয় এফ বেশি হবে, যদি খুব আস্তে আস্তে ধীরে ধীরে কি হয় ভরবেগ পরিবর্তন হয় তাহলে এফ কিন্তু কম হবে। ঠিক, সো ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে নেট প্রযুক্ত বল। সো কোনো বস্তু আছে, সেই বস্তুর উপরে এফ নেট যদি শূন্য হয়ে যায়, এফ নেট যদি কোনো বস্তু বা বস্তু সংস্থার উপরে নেট প্রযুক্ত বল যদি শূন্য হয়ে যায় তাহলে কি হবে, এইখান থেকে আমি দেখি এফ নেট যদি 0 হয়ে যায় ডিপি বাই ডিটি, সো ডিপি বাই ডিটি মানে পি যদি ধ্রুবক হয় তাহলে কিন্তু পিপি বাই ডিটি ধ্রুবকের আমি ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। তার মানে ডিফারেন্সিয়াল ফরম্যাট থেকে আমি এটা লিখতে পারি, এখান থেকে যদি দেখি ডেল্টা পি আমাদের হয়ে যায় ডেল্টা পি বাই ডেল্টা টি 0, সো পি টু মাইনাস পি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান 0, সো পি টু ইকুয়ালস টু পি ওয়ান। ঠিক, সো খেয়াল রাখতে হবে পুরো সংস্থার বলা হচ্ছে, পুরো সংস্থার মানে কি দুটো বল আছে, একটা M1 আর একটা হচ্ছে M2, এ কোনো U1 নিয়ে যাচ্ছে, এ কোনো U2 নিয়ে যাচ্ছে। এই গতিবেগ যদি বেশি হয় U2 থেকে তাহলে গিয়ে কিন্তু এ ধাক্কা লাগবে, তার মানে এ গিয়ে কি করবে কোনো একটা জায়গায় M1 M2 কি হবে ধাক্কা লাগবে। সো M1 এর দিকে কি লাগবে লম্ব প্রতিক্রিয়া বল এইদিকে, আর এর উপরেও লম্ব প্রতিক্রিয়া বল লাগবে। সো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী দুটো বল কিন্তু কি হবে সমান হবে, কারণ বিপরীতমুখী বল আর এটা ক্রিয়া প্রতিক্রিয়া বল। যখন আমি কোনো জিনিসকে কোনো বল দিয়ে বল প্রয়োগ করছি সেই বস্তু আবার কি করে আমাকে উল্টো দিকে কি করবে একই বল প্রয়োগ করবে। সো এখানে যখন ধাক্কা লাগবে তখন N1 আর N2 কি হচ্ছে দুটো এর উপরে লাগছে, আমি N1 লিখছি আর N2 লিখছি, বস্তু M1 এর উপর N1 লেগেছে আর N2 লেগেছে, যার মান কিন্তু সমান হবে। ঠিক, এবার কথা হচ্ছে আমাদের দুটোকে সংস্থা যদি ধরি একটা সংস্থা, তাহলে কি হচ্ছে এর এই দিকের বল আর এই দিকের বল ক্যান্সেল হয়ে যাচ্ছে, কিন্তু আলাদা করে আমি যদি দেখি M1 কে এইদিকে N1 লাগছে আর M2 কে যদি দেখি N2 লাগছে, তার মানে আলাদাভাবে M1 এর ভরবেগ পরিবর্তন হচ্ছে। ঠিক, হয় গতিবেগ বেড়ে যাবে না হলে কমে যাবে। M2 রও আলাদা করে যদি একটা শুধু M2 কে দেখি তার কিন্তু ভরবেগ পরিবর্তন হচ্ছে, কিন্তু যদি আমি এই দুটোকে একসাথে সংস্থা নিই, এর ভরবেগ আর এর ভরবেগ প্রাথমিক ভরবেগ এর P1 M1 U1 আর ওর প্রাথমিক ভরবেগ আমি P2 লিখছি M2 U2। আচ্ছা, এক কাজ করি P1 M1 এর জন্য PM1 এর লিখছি, PM2 লিখছি, প্রাথমিক ভরবেগ লেখা হচ্ছে M2 এর প্রাথমিক ভরবেগ আর M1 এর প্রাথমিক ভরবেগ। ঠিক আছে, সো এটা পরে গিয়ে ধাক্কা লাগার পরে আমি P ড্যাশ লিখছি, M1 এর হয়ে যাবে কোনো M2 V1 আর M2 হয়ে যাবে কোনো M2 V2, মানে M1 এর ভরবেগ পরিবর্তন হচ্ছে, M2 রও ভরবেগ পরিবর্তন হচ্ছে, কিন্তু এদের পুরো যদি সংস্থা হিসেবে আমি দেখি পুরো সংস্থার প্রাথমিক ভরবেগ কি হবে এই টোটাল, আর পুরো সংস্থার প্রাথমিক ভরবেগ কি হবে এই টোটাল। সো সেই দুটো সংরক্ষণ থাকবে, খেয়াল রাখবে আলাদা আলাদা বস্তুর ভরবেগ সংরক্ষণ থাকে না, বস্তু সংস্থা যে আছে সেই সংস্থার ভরবেগ পরিবর্তন হয় না। আমি যদি এক্সাম্পল হিসেবে ধরে নাও
টোটাল এর ভরবেগ প্রথমে 10 ছিল, ঠিক, এর ভরবেগ 10 ছিল, ঠিক আছে, এর ভরবেগ 5 ছিল, সো টোটাল 15। সো প্রাথমিক ভরবেগ টোটাল 15, কিন্তু পরে গিয়ে M1 এর ভরবেগ ধরে নাও 8 হয়ে গেছে আর এর ভরবেগ 7 হয়ে গেছে। সো 8 7 15 হচ্ছে, 10 5 15 হচ্ছে। তার মানে দুজনের একসাথে যোগ করলে যেটা আছে সেটা পরিবর্তন হচ্ছে না, কিন্তু আলাদা করে 5-এর 10 থেকে 8 হয়েছে আর এখানে মানে M1 এর 10 থেকে 8 হয়েছে আর M2-র 5 থেকে 7 হয়েছে। সো আলাদা আলাদা বস্তুর ভরবেগ কিন্তু পরিবর্তন হবে, কিন্তু পুরো বস্তু সংস্থার ভরবেগ কিন্তু ধ্রুবক থাকবে। সো এফ নেট যদি 0 হয় বস্তু সংস্থার উপরে ভরবেগ কি হয়, ধ্রুবক থাকে। বস্তুগুলি ধাক্কা লাগার পূর্বের ভরবেগ আর ধাক্কা লাগার পরের ভরবেগ কিন্তু সমান হয়, সেটাকেই আমরা ভরবেগের সংরক্ষণ নীতি হিসেবে ধরি। ঠিক আছে, এটা ছিল। সো এর থেকে যে কোশ্চেন দেয়, এর থেকে কোশ্চেনই ধাক্কার কোশ্চেন দেয়, ঠিক, যে একটা বস্তু আর একটা বস্তুকে এসে ধাক্কা মেরেছে, তাহলে তার ভরবেগ বা তার গতিবেগ কি হবে। তো এর কোশ্চেন, এই বুলেটের কোশ্চেন থাকে, একটা গান আছে আর বুলেট বেরিয়েছে, একটা গান আছে বুলেট বেরিয়েছে, গানের ভর হচ্ছে m আর বুলেটের ভর হচ্ছে ছোট m। তো যখনই বুলেট ছাড়া হয়েছে তার গতিবেগ হয়েছে v, তাহলে এর এই দিকে বেগ কত হবে, ওই সময়ের বেগ কত হবে, যদি একে আমি ইউ লিখি, ঠিক। তো তোমাকে ভাবতে হবে যে বুলেট ফায়ার করার আগের ভরবেগ কি ছিল। বুলেট ফায়ার করার আগের ভরবেগ 0 ছিল, কারণ বুলেটও গতিবেগ 0 আর গানেরও গতিবেগ 0। সো সংস্থার প্রাথমিক ভরবেগ তো 0, প্রাথমিক ভরবেগ পুরো সংস্থার 0। অন্তিম ভরবেগ যদি সংস্থার লেখা হয় তাহলে হবে m ইন্টু ইউ প্লাস m ইন্টু মাইনাস ভি ড্যাশ, ঠিক, এটা পুরো সংস্থার লিখছি। সো পুরো সংস্থার প্রাথমিক 0 হয়েছে, অন্তিমও 0 হবে, কারণ এ যখন যাচ্ছে এর ওপর লম্ব প্রতিক্রিয়া বল লেগেছে, এ কি করছে উল্টো দিকে লম্ব প্রতিক্রিয়া বল লাগিয়েছে, তাহলে এ কি করবে, পেছন দিকে একটু গতিবেগে পিছিয়ে আসবে, ঠিক। সো তাহলে এই ভি ড্যাশটা পেছন দিকে হয়েছে বলে মাইনাস নিয়েছি। সো P2 ও 0 হবে। সো P1 ইকুয়ালস টু P2, যেহেতু নেট প্রযুক্ত বল পুরো বুলেট আর এ মিলিয়ে, গান মিলিয়ে 0 হচ্ছে, বুলেটের ওপর বল প্রয়োগ হচ্ছে, গানের ওপরেও বল প্রয়োগ হচ্ছে, কিন্তু দুটো যদি একসাথে দেখা হয় তাহলে কি হচ্ছে, নেট প্রযুক্ত বল 0। সো P1 P2 হয়ে যাবে। সো এম ইউ প্লাস এম মাইনাস ভি ইকুয়ালস টু 0। সো এখান থেকে ভি ড্যাশ তুমি পাবে এম ইউ বাই এম। তো এইভাবে করে কিন্তু এখানে কোশ্চেন থাকে। যদি দ্বিমাত্রিক তলে থাকে তাহলে আমাদেরকে এক্স এর দিকের ভরবেগকে সমান করতে হয় আর ওয়াই এর দিকের ভরবেগকে সমান করতে হয়। ধরো কেমন, যদি দ্বিমাত্রিক থাকে, কোনো একটা বস্তু m1 ভরের বস্তু u1 নিয়ে যাচ্ছে, ঠিক, আর একটা বস্তু এই পাশ থেকে m2 ভরের বস্তু কোনো u2 নিয়ে আসছে, m2 ভরের বস্তু। তো তুমি দেখতে পাচ্ছ দুটোর যে গতিবেগ আছে সেটা কিন্তু একই দিকে নেই। তো এখানে এসে ধাক্কা লাগবে, ধাক্কা লাগার পরে এদের গতিবেগ কেমন হবে, বলবে যে m1 যদি থিটাতে চলে যায় m2 কিভাবে যাবে, m2-র বেগ কি হবে। m1 থিটাতে চলে গেছে, থিটাতে দিয়ে দেবে যে কোনো v0 নিয়ে থিটাতে চলে গেছে m1 ধাক্কা লাগার পরে, তাহলে m1 এর বেগ, m2-র বেগ কি হবে, এটা জিজ্ঞেস করবে। তো এই দিকে যাচ্ছিল m1 ধাক্কা লাগার পরে এইভাবে চলে গেছে, m2-র বেগ কি হবে। তো এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে। তাহলে তোমাকে কি করতে হবে, দেখো ধাক্কা লাগার আগের ভরবেগ আর পরের ভরবেগ সমান হয়, ধাক্কা লাগার আগের ভরবেগ পরের ভরবেগ সমান। সো ধাক্কা লাগার আগের ভরবেগ এক্স এর দিকে, দ্বিমাত্রিক হয়ে গেছে মানে এক্স এর দিকে, এক্স অ্যাক্সিসে দেখতে হবে। সো এক্স এর দিকে ধাক্কা লাগার আগের ভরবেগ এক্স এর দিকে m1 u1 এক্স এর দিকে আছে, এটা তো প্লাস m2, এক্স এর দিকে m2-র কোনো গতিবেগ নেই, তাহলে এটা হয়ে যাবে। সো এক্স এর দিকে ধাক্কা লাগার আগের P1 লিখেছি, এক্স এর দিকে, এটা এক্স এর দিকে ধাক্কা লাগার পরের কি হবে আমাকে বের করতে হবে। ধরে নাও m2 কোনো একটা দিকে চলে গেছে, m2
m2 লিখছি, m2 এর গতিবেগ আমি ধরছি, আমি জানি না কোন দিকে হবে, তো ধাক্কা লাগার পরে m2 এর গতিবেগ কিছু এই দিকে vx হয়ে গেছে আর এই দিকে ধরে নাও vy হয়ে গেছে। আমি ধরলাম যে m2 যেটা হয়েছে এইভাবে আর এইদিকে করে গেছে, বাকি সমীকরণ তোমাকে বলে দেবে vx কত হবে vy কত হবে। ঠিক, সো ধাক্কা লাগার পরে আমি যদি দেখি m1 এর, এটা ধাক্কা লাগার পরে, সো ধাক্কা লাগার পরে m1 এইভাবে গেছে v0 নিয়ে থিটাতে, সো এর এই দিকে হবে v0 cos থিটা আর এই দিকে হবে v0 sin থিটা m1 এর। সো ধাক্কা লাগার পরের সিচুয়েশন লিখেছি। সো p2 কি হয়ে যাবে দেখো, p2 তো পুরো সংস্থার ভরবেগ m1 v0 cos থিটা প্লাস m2 যেটা আছে vx প্লাস m2 vx। সো এই p1 p2 সমান হবে x এর দিকে সমান ধ্রুবক থাকতে হবে, তাহলে p1 x এর দিকে আমি x লিখে দিচ্ছি সাবস্ক্রিপ্ট, সো p1x ইকুয়ালস টু p2x। তো তুমি দেখো এখানে আমি এটা জানি, এটা জানি, এটা জানি আর এখান থেকে vx পেয়ে যাবো। তো দুটো সমীকরণ যদি বসিয়ে নাও সমান করে দাও তাহলে তুমি সহজে vx পেয়ে যাবে। ঠিক, একইভাবে আমি y এর দিকেরও কি করব, আগের ধাক্কা লাগার আগের ভরবেগ আর পরের ভরবেগ। তো ধাক্কা লাগার আগের ভরবেগ দেখো y এর দিকে কি হবে, ধাক্কা লাগার আগে, সো ধাক্কা লাগার আগে m1 এর y এর দিকে কোনো কিন্তু নেই, সো আমি p1y লিখছি। সো m1 এর y এর দিকে গতিবেগ নেই 0, m2 আছে u2 y এর দিকে u2, এটা হচ্ছে p1। ধাক্কা লাগার পরে p2 লিখছি y এর দিকে, m1 যাচ্ছে m1 ইন্টু v0 sin থিটা এই দিকের ভরবেগ m1 এর, আর m2 এর কি হবে m2 ইন্টু vy। ওকে, সো y এর দিকের ও কি হতে হবে p1y ইকুয়ালস টু p2y, একই থাকতে হবে। সো এই দুটোকে যদি সমান করে দিই, এটা জানা আছে, এটা জানা আছে, এটা জানা আছে, vy আমি জানি না, তো vy vx যদি পেয়ে যাই তাহলে তো পুরো আমি v পেয়ে গেলাম, যে vx i ক্যাপ প্লাস vy j ক্যাপ। তো বাকিটা তুমি সলভ করবে এখান থেকে। তো এইভাবে সলভ করতে হয় দ্বিমাত্রিক তলে যদি কোনো আমাকে ভরবেগের সংরক্ষণ করতে হয়। শেষের পার্টে একদম চলে যাই রকেটে। রকেটের কোশ্চেন কিভাবে সলভ হয়, রকেটের কোশ্চেন আমরা জানি যে এফ কি হয়ে যায়, এফ ইকুয়ালস টু ডিপি বাই ডিটি, তারপরে লিখেছিলাম ডি বাই ডিটি এমভি, পি হয়ে যায় এমভি, সো এম ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডি এম বাই ডিটি। বলেছিলাম ভর যদি পরিবর্তন হয়, ভর পরিবর্তনের হারেও কি হয়, ভর পরিবর্তনের হার ডিএম বাই ডিটি, ভর পরিবর্তন যদি করা হয় তাহলেও বল প্রয়োগ হয়, যদি গতিবেগও পরিবর্তন করা হয় তাহলেও কি হবে, আমাদের কি লাগবে, বল প্রয়োগ হবে। ঠিক, সো এবার আমাদের যে থাকে রকেট থাকে, সেই রকেট কিভাবে ওঠে, রকেটের ম্যাক্সিমাম 100 মানে ম্যাক্সিমাম 99% জ্বালানি থাকে, রকেটের পুরোটাই ম্যাক্সিমাম জ্বালানি থাকে ওর মধ্যে, সেই জ্বালানি কি হয় আগুন জ্বলে, সেই আগুন জ্বলার ফলে কি হয় গ্যাস এক্সজস্ট করে নিচের দিকে। তো গ্যাসকে যদি পুশ করা হয়, গ্যাস কি করবে, নিউটনের তৃতীয় সূত্র মনে রেখে কি করবে, ওপর দিকে রকেটকে কি করবে আবার একটা প্রতিক্রিয়া বল দেবে। ওকে, সো তাহলে রকেটের মেনলি ভর পরিবর্তনের জন্য ত্বরণ আসে, রকেটে ভর পরিবর্তনের জন্য ত্বরণ আসে, তাহলে এখানে এই যে ভি ডিএম বাই ডিটিটাই কি হবে, রকেটে আমার বল প্রয়োগ করাবে, রকেটকে বল দেবে ভি ডিএম বাই ডিটি। তাহলে কোনো রকেটের কোশ্চেন যদি থাকে কিভাবে সলভ করব, রকেটের কোশ্চেন যদি থাকে নিচের দিকে গ্যাসকে যে বল প্রয়োগ করা হচ্ছে সেই বল হচ্ছে ভি ডিএম বাই ডিটি, ডিএম বাই ডিটি কত হারে জ্বালানি কি হচ্ছে আগুন ধরছে, জ্বালানি কত হারে শেষ হচ্ছে সেটা এটা। সো গ্যাসের উপর যদি এই বল প্রয়োগ হয়, গ্যাস কি করবে ওপর দিকে একে একটা বল দেবে, একটা ওপর দিকে ঘাত বল দেবে, সেই বল হবে ভি ডিএম বাই ডিটি, নিউটনের তৃতীয় গতির সূত্র অনুযায়ী। সো ভি ডিএম বাই ডিটি, ভিটা কি হচ্ছে গ্যাসের গতিবেগ, গ্যাসের বেগ
রকেটের সাপেক্ষে, রকেটের সাপেক্ষে, ঠিক রকেটের সাপেক্ষে, সেই জন্য বইতে লেখা থাকবে, দেখবে এফ ইকুয়ালস টু ভি রেল বা ইউ রেল, রিলেটিভ লেখা থাকে, রিলেটিভ আপেক্ষিক, ইংলিশে রিলেটিভ হয়, ভি রেল ডিএম বাই ডিটি হচ্ছে এফ। সো আমি আমার গ্যাস বা জ্বালানি পোড়ার জন্য কি হচ্ছে একটা বল পাচ্ছি, সেটা হচ্ছে এই বলটা। তো তোমাকে এটা জানতে হবে এফ টি ইকুয়ালস টু ভি ডিএম বাই ডিটি। তো এটা গ্যাস, গ্যাসের যে ডিএম বাই ডিটি, এটা হচ্ছে ভর পরিবর্তনের হার, কত হারে কি হচ্ছে জ্বালানি শেষ হচ্ছে, ডিএম বাই ডিটি। আর ভিটা হচ্ছে গতিবেগ কার সাপেক্ষে, গতিবেগ হচ্ছে রকেটের সাপেক্ষে গতিবেগ। তাহলে আমি থ্রাস্ট বল, আমি যে এটা বলটা পাবো, সেই বলটা হচ্ছে এফটি ভি ডিএম বাই ডিটি হবে। এবার কোশ্চেনের টাইপ থেকে বুঝতে পারবে যে পৃথিবী থেকে উঠতে, একে তুলতে কত হারে জ্বালানি পুড়তে হবে। সো ডিএম বাই ডিটি চাইছে, তখন এফটি ইকুয়ালস টু এমজির সমান হয়ে যাবে, কারণ জাস্ট ত্বরণ শূন্য হবে। যদি বলে কোনো রকেটকে 5 মিটার পার সেকেন্ড ত্বরণে উপর দিকে নিয়ে যেতে হবে, তাহলে এটাই হচ্ছে সেই এ, যেখানে এফটি আমি ডাইরেক্ট এটা বসিয়ে দেব। ঠিক বোঝা গেছে দুটো টাইপের কোশ্চেন। 3 নম্বর হচ্ছে মহাকাশে যদি থাকে, সেই মহাকাশে থাকলে এমজি লাগবে না, ডাইরেক্ট এফটি ইকুয়ালস টু এমএ ইউজ হবে। যে মহাকাশে যদি চলে যাই, তাহলে যত আমি তাড়াতাড়ি গ্যাস করব, যত তাড়াতাড়ি গ্যাসকে নির্গত করব, তত কি হবে, বেশি ত্বরণ হবে, কারণ ওখানে এমজি লাগছে না। সো পুরো নিউটনের গতিসূত্র এভাবে পুরো কমপ্লিট করলাম। এরপরে আমরা এক্সারসাইজের কোশ্চেন দেখবো, সেখানে দেখবে তোমার 80% কোশ্চেন তুমি নিজেই সলভ করবে। এই যা কিছুই বললাম এর মধ্যে থেকেই কিন্তু আসবে, বাকি থিওরি টাইপসের কোশ্চেনগুলো তোমরা একটু বই থেকে দেখে নেবে। তো আমরা এর পরের ভিডিওতে এক্সারসাইজ নিয়ে আসবো। সবাই ভালো করে পড়ো, সবাই ভালো মার্কস পাবে।